দর্শক স্বাগত জানাচ্ছি প্রতি সপ্তাহের আয়োজন গেম অনে। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে উপস্থিত আছেন দীপু রায় চৌধুরী এবং আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ বয়কট এবং বিপিএল এর আসরের আজকে ফাইনাল সবকিছু মিলিয়ে একটি জমজমাট অবস্থা। ফাইনালেও যেমন জমজমাট একটা ফাইনাল হচ্ছে এবং বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেটি নিয়েও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। যদিও ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে এখন পর্যন্ত শক্ত অবস্থানে বাংলাদেশ, তবে শ্রীলঙ্কায় যদি খেলা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ যেতে পারে এবং বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে। সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দীপু রায় চৌধুরী, সাবেক ক্রিকেটার এবং কোচ জাতীয় দল। স্যার আসসালামু আলাইকুম। আমাদের সাথে আপনাকে স্বাগত। আজকের আমাদের আলোচনার যে বিষয়টি সেটি তো জানলেন যে আমরা আসলে বাংলাদেশ ক্রিকেটের একটা বেশ কিছুদিন হলেই ক্রিকেটের একটা খারাপ সময় যাচ্ছে এবং বিশ্বকাপ নিয়ে সবকিছু নিয়ে একটা হযবরল একটা অবস্থা। সবকিছু মিলিয়ে বিশ্বকাপ খেলা না খেলার আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার কি মনে হয় যে ক্ষতি বা লাভ? অনেকে ক্যালকুলেশন করছে যে ক্ষতি হবে বা লাভ হবে এসব নিয়ে। এখন অ্যাকচুয়ালি ভেরি আনওয়ান্টেড সিচুয়েশন যেটা ক্রিয়েট হলো মুস্তাফিজের আইপিএল এর থেকে বাদ যাওয়া, উইচ ওয়াজ মানে অন্যায় একটা ডিসিশন যেটা ইন্ডিয়া বোর্ড শুড হ্যাভ টেকেন ইমিডিয়েটলি, তারা কিন্তু ওইটা করে নাই। অ্যান্ড ইনফ্যাক্ট লেটেস্ট চান্স পর্যন্ত তারা কিন্তু কখনো কিন্তু রিপেন্ট করে নাই, অ্যাপোলজি চায় নাই যে ওকে উই হ্যাভ ডান আ মিস্টেক, ভুল হয়েছে, লেট আস সিট টুগেদার অ্যান্ড সেটেল। তো সেইভাবে কিন্তু রেসপন্স ফ্রম দি বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া থেকে আসে নাই। অ্যান্ড আইসিসির থেকেও আমি মনে করি দ্যাট ইয়েস উই অল ক্রিকেটার্স আর প্যাট্রিয়ট। তা আমরা দেশ আগে সব, যার জন্য দেখেন বিসিবি লুকস আফটার অল দি ক্রিকেটার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ দি আওয়ার গার্জিয়ান। সো ক্রিকেটার্সের সাথে যখন গভর্নমেন্ট যখন বসলো তখন ক্রিকেটার্স কিন্তু গার্জিয়ানের উপরেই কিন্তু ফেথ রাখলো অ্যান্ড বলে দ্যাট দে উইল ডু হোয়াট এভার রিকোয়ার্ড বেস্ট ফর আস, ফর দি ক্রিকেটার্স অ্যাজ ওয়েল অ্যাজ দি কান্ট্রি। সো আমার খালি একটাই কনসার্ন হলো দ্যাট ইয়েস দি গভর্নমেন্ট ইজ আওয়ার গার্জিয়ান, বোর্ড অ্যাজ ওয়েল। সো তারা কিন্তু একটা ভালো একটা সমাধান আনুক যাতে ক্রিকেট যাতে সারভাইভ করে। ইফ ইউ টেক দ্য ওয়ার্স্ট থিং, যদি আমরা যদি পার্টিসিপেট না করতে পারি, উইচ ইজ ভেরি আনফেয়ার অ্যান্ড আনজাস্টিফাইড। সো এই জায়গা যদি না করতে পারি, অ্যাটলিস্ট আওয়ার গভর্নমেন্ট উইল লুক আফটার দি ক্রিকেট অ্যান্ড সো দ্যাট ইনফ্যাক্ট ইয়েস আমরা একটু পিছায়ে যাব ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিকে, because just like superpower, they are trying to dominate over us. So আমরা তো yes, আমরা তো we can't, আমাদের যে মান সম্মান সেখান দিক দিয়ে তো we can't go down. মান সম্মান আসলে বিসর্জন দেওয়া যাবে না। এইটাই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের চাওয়া ছিল এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল শেষ পর্যন্ত। সো যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা আসলে আইসিসি পর্যন্ত বা গভর্নমেন্ট পর্যন্ত আসলে যাওয়ার কথা মনে হয় ছিল না। যদি বিসিসিআই এবং বিসিবি কমিউনিকেশনটা ভালো হতো বা দুই পক্ষ যদি বসে একটা সমাধান আনতো মুস্তাফিজ ইস্যুতে, আপনার কি মনে হয়? ওয়েল, উই হ্যাভ our ex-national captain Bulbul is our board president. সে আইসিসিতেও আগে ছিল অ্যান্ড ডেফিনেটলি আগে সে যখন আইসিসি অ্যাজ ওয়েল অ্যাজ দি বোর্ডের ইন্ডিয়ান বোর্ডের সাথে যখন কথাবার্তা ছিল, হি ওয়াজ হোপফুল যে ওইখানেই কিন্তু একটা সমাধান আসবে। বাট যখন তারা লিঙ্গারিং অ্যান্ড দে ওয়ার মানে জাস্ট আই থিঙ্ক দ্যাট আইসিসি দে ওয়ার অন বাইং টাইম, যে তারা কিন্তু দেখেন ওই যে বলেন যে ফ্রাইডে স্যাটারডে এরকম সময় নিল আসলো। সো যখন ক্রিকেট বোর্ড দেখলো যে দ্যাট সিচুয়েশন ইজ গোয়িং বিয়ন্ড আউট অফ হিজ কন্ট্রোল, তখন কিন্তু ইয়েস রাইটফুলি সে গভর্নমেন্টের কাছে গেল। দ্যাট ওয়া দ্য স্পোর্টস আওয়ার অ্যাডভাইজার টু দি মিনিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ মিনিস্ট্রি হেড। সো সে তখন the government had to be involved
because এখানে সিকিউরিটি কনসার্ন ওয়াজ দেয়ার অ্যান্ড ইট ওয়াজ আ মেজর ইস্যু। এক্স্যাক্টলি। সো এই জায়গাটা আমি মনে করি যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড শুড হ্যাভ প্লেড দ্য রোল রাদার দেন আওয়ার বোর্ড টেকিং দ্য রোল, বিকজ দে ওয়ার অ্যাট ফল্ট। আমাদের তো কিছু আমরা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দিছি দ্যাট দিস ইজ আওয়ার কনসার্ন। ওকে, মুস্তাফিজ ইয়েস ঠিক আছে, তার সাথে অন্যায়, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন। সো সে কিন্তু একটু খুব ধৈর্য নিয়ে কিন্তু সে কিন্তু এটা ট্যাকেল করছে আমি মনে করি যে বিসিবি, বাট আলটিমেটলি ওইটা হতে পারে নাই যে হোয়াট উই, বাট স্টিল হোপফুল যে এটা আশা করি। অ্যান্ড আমার একটাই যেটা দ্যাট আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড দ্য বোর্ড উইল লুক আফটার দি প্লেয়ার্স, বিকজ এই সময় কিন্তু মরালি কিন্তু যতই যা বলুক, ওয়ার্ল্ড কাপ ইজ আ ওয়ার্ল্ড কাপ, ইটস আ ড্রিম, নট অনলি ফর দ্য ক্রিকেটার্স, তাদের মানে what will happen to our age group on all those things, such a big issue, and players has to তাদেরও কিন্তু মোটিভেট রাখতে হবে, বিকজ তাদের কিন্তু অনগোয়িং রাখতে হবে। সো ওয়ার্ল্ড কাপ না খেললে সেখানে আমাদের একটা গ্যাপ হয়ে হ্যাঁ, যাবে। বাট সেই জায়গাটাও কিন্তু হতাশ হয়ে হবে না, দ্যাট উই শুড বি মোর ডিটারমাইন্ড, যাতে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যেটা আজ পর্যন্ত আমরা প্রুভ করে আসছি, অ্যান্ড আমাদের যে দর্শক বলেন এভরি স্পেয়ার, বিকজ ক্রিকেট কিন্তু আমাদের কিন্তু অনেক এন্টারটেনমেন্ট সব কিছু, যেখানে আপনি প্রিভিয়াসলি দেখছেন যে কোনো উইক্টরি এগেনস্ট ইংল্যান্ড অর অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি, ইভেন ইন্ডিয়া, তো আমাদের যেভাবে আমরা কিন্তু সেলিব্রেট করছি, দ্যাটস অ্যামেজিং। স্যার, একটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে বিসিবি এবং বিসিসিআই জিনিসটাকে খুব বেশি মানে পলিটিক্যাল বা রাজনৈতিক করে ফেলেছে, কিন্তু সেই ক্ষেত্রে আইসিসির রোলটা কি ঠিক আছে কিনা? কারণ আপনি দেখেন যে হাইব্রিড পদ্ধতিতে কিন্তু একটা টুর্নামেন্ট অলরেডি আমরা লাস্ট কয়েকবার দেখেছি, পাকিস্তান দুবাই যে খেলেছে। সো এখানে বাংলাদেশের আবদারটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক, আপনার কি মনে হয় বাংলাদেশ যে আবদারটা করেছে? ডেফিনেটলি, বিকজ এখানে পাকিস্তান অ্যান্ড প্রিভিয়াসলি এরকম অল্টারনেটিভ ইস্যুর ভিতরে খেলা হয়েছে, তো এটা কিন্তু এমন কিছু ছিল না, এটা জাস্ট তারা মানে ইয়েস, তাদের পলিটিক্যাল ইস্যুর ভিতর দিক দিয়ে তারা ইন্ডিয়া ডিড প্লে ডেফিনেটলি, আমি মনে করি যে এই জায়গাটায় কিন্তু তারা কিন্তু সলভ করতে পারত। এটা এমন কিছু ছিল না যে সলভ করার মতন ছিল না। স্যার, আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটা আমরা দেখে আসতে চাই। দর্শক, আমরা দেখে আসতে চাই বিসিবির যে ডিসিশন এবং সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটা দেখে এসে বাকিটা আমরা আলোচনা করব আমাদের অতিথি দীপু রায় চৌধুরীর সঙ্গে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার কথা ছিল টিম বাংলাদেশের, কিন্তু সেই আশা এখন মরীচিকা। সবশেষ বিসিবি সভাপতি ও ক্রিকেটারদের সাথে রাজধানীর 5 তারকা হোটেলে বসেন যুব ক্রীড়া উপদেষ্টা। সেখানে ওয়ানডে, টেস্ট এবং টি-20 অধিনায়কও উপস্থিত ছিলেন। মিটিং শেষে যুব ক্রীড়া উপদেষ্টা জানালেন সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। ভারতে বিশ্বকাপ না খেলতে গেলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। ক্রিকেটারদের বেশিরভাগই খেলতে চেয়েছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আসর। এমন প্রশ্নেরও জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। এদিকে বিসিবি সভাপতি দায় দেখছেন আয়োজক দেশ ভারতের, তবে বিশ্বকাপের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় সুযোগ পেতে যাচ্ছে স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপ খেলতে আগামী সপ্তাহে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল টাইগারদের, কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্কে শেষ পর্যন্ত বিশ্বকাপের খেলা হচ্ছে না বাংলার ছেলেদের।
ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা, সেখানেও মেলেনি সমাধান। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। স্যার, আমরা দেখলাম প্রতিবেদনটা। আসলে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল এবং বিশ্বকাপ নিয়ে তাদের প্রত্যাশা ছিল ভারতের মাটিতে খেললেও তারা খুব ভালো করবে, কিন্তু ভারত যখন বা আইসিসি যখন কোনোভাবেই বিসিবিকে স্পেস দিচ্ছিল না এবং বাংলাদেশকে স্পেস দিচ্ছিল না, সেই সময় সরকারের এই কঠিন সিদ্ধান্তটা কিন্তু মানুষ খুব ভালোভাবে নিয়েছে। এবং আমিনুল ইসলাম বুলবুল, আপনি দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেটের ধরতে গেলে স্বাধীনতার পরে ক্রিকেটের পর থেকে বা আগের থেকে ক্রিকেটের সঙ্গে আছেন আপনি এবং বোর্ডের সঙ্গেও আছেন। সবকিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের যে ধৈর্য এবং পজিটিভ মানসিকতা, সেটাকে কিভাবে বিচার করবেন? দেখেন, বুলবুল হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। ইভেন আই ওয়াজ হিজ কোচ ওয়েন প্লেয়িং এগেনস্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। তখন সে ছিল বাংলাদেশ টিমে বিফোর টেস্ট স্ট্যাটাস। হি ইজ আ ভেরি কুল পারসন অ্যান্ড আ থিঙ্কিং ক্রিকেটার। আপনি যদি দেখেন যে হি গোজ উইথ আ প্ল্যান আর এক্সিকিউটস। এইবারও যখন আই এম ওয়ার্কিং আন্ডার হিম, সো তার প্ল্যানস প্রোগ্রামস আর রিয়েলি very big. That grassroots, especially the grassroots, the development of the coaches, it's amazing. তো এখন আমি যেটা মনে করি that yes, he was very cool. মানে he did everything what he did. That আপনি কিন্তু একবারও কিন্তু এটা মাথার ভিতরে ওই থিওরি আসে নাই, যেমনি মনে করে এত বছর সে সার্ভ করছে আইসিসি, বাট সে কিন্তু দেশের ব্যাপারে কিন্তু 1 ইঞ্চ কিন্তু এটার বাইরে যায় নাই। And he was very cool regarding the whole issue. যে যা বলুক, আমি বলবো যে he tried his level best. স্যার, আরেকটা বিষয় উঠে আসছে যে আমরা বিশ্বকাপ না খেললে আমাদের অনেক লস হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বিচার করি আইসিসিরও কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ বাংলাদেশ, এশিয়াতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ক্রিকেট নেশন, মানে এখানকার দর্শকরা সবচেয়ে বেশি ক্রিকেট পছন্দ করে এবং ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটকে ধরতে গেলে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকরা, ভারতের দর্শকরা। সেখানে ভারতের যেরকম অবদান আছে, বাংলাদেশেরও অবদান আছে। তো সবকিছু মিলিয়ে যে মানুষ বলছে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিসিবির বা বাংলাদেশের অনেক লস হয়ে যাবে, আইসিসির থেকে ফাইন্যান্সিয়াল অনেক বেনিফিট পাবে না, সো এই সব ক্ষেত্রে আসলে কিভাবে বিচার করতে চান? দেখেন, আমি একটা কথা বলি, দেশের ভিতরে ওয়ার হয় না, ওয়ার তো মিনস ডিস্ট্রাকশন। সেখান থেকে কিন্তু মনে করেন এটা একটা রকমের যুদ্ধ এগেনস্ট আওয়ার উইশেস। উই আর গেটিং ইনটু ইট অল, দ্য হোল নেশন। এখন ইয়েস, ড্যামেজ হবে, বাট বাংলাদেশ আর ফাইটার্স, সো উইল কাম ব্যাক মোর স্ট্রংলি। এটাই হলো আমার আশা। ক্রিকেট উইল নেভার ডাই। ক্রিকেট উইল নেভার ডাই। স্যার, আমরা কথা বলছিলাম কিন্তু আসলে বিপিএল নিয়ে, যে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ বয় করে এবং বিশ্বকাপ শেষ পর্যন্ত খেলা হবে কিনা, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আসলে আশা রাখা যাচ্ছে না। আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বলেছিলেন যে মিরাক্কেল যদি কিছু ঘটে সেই ক্ষেত্রে আমরা বিশ্বকাপ হয়তো খেললেও খেলতে পারি। সবকিছু মিলিয়ে অল্প ছোট করে যদি বলেন যে আপনার আসলে এক্স ক্রিকেটার হিসেবে, কোচ হিসেবে আপনার প্রত্যাশাটা এখন কি বাংলাদেশকে ঘিরে, বা বিশ্বকাপ শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ খেলার জন্য অন্য ভেন্যু দিবে কিনা, আপনার কি মনে হয় প্রেডিকশন? there is always আশা তো কখনো তো হোপ এগেনস্ট হোপ। মানুষ তো ভেন্টিলেটরের থেকেও কিন্তু রিটার্ন আসে। সো আমরা কিন্তু পজিটিভই আশা করব। এখনো স্টিল আশা করি যে দ্য আইস উইল বি ব্রোকেন, সো উইচ উইল ব্রিং স্মাইলস টু এভরিবডি। স্যার, আরেকটা বড় বিষয় হচ্ছে যে এর মধ্যে কিন্তু বিপিএল চলছে এবং বিপিএল এর ফাইনাল হচ্ছে আজ রাজশাহী এবং চট্টগ্রামের মধ্যে। টস হেরে রাজশাহী প্রথমে ব্যাটিং করেছে, ব্যাট করে 175 রানের টার্গেট দিয়েছে চট্টগ্রামকে, যেটা বিপিএল এই মিরপুরের জন্য বড় স্কোর। চট্টগ্রামও মনে হয় ঠিক সেভাবে রাজশাহী বোলারদের এগেনস্টে ভালো করতে পারছে না। সবকিছু মিলিয়ে বিপিএলটা কেমন দেখলেন? আর আজকের ম্যাচে তো দেখেছেন যে রাজশাহীর যে ব্যালেন্স টিম, পারভেজ ইমনের সেঞ্চুরি, সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে, বা কাপটা আসলে যাবে কার ঘরে, কি মনে হচ্ছে? দেখেন, আপনার যদি টুর্নামেন্টের আগেও যদি আপনার রিভিউ তো অ্যানালাইজ করলে সবসময় কিন্তু রাজশাহী ওয়াজ দি বেস্ট ব্যালেন্স সাইড। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আপনার যদি চিটাগং হ্যাড আ গুড বোলিং সাইড অ্যান্ড দে ওয়ার লাইক আ ডার্ক হর্স। তারা যে ফাইনালে আসছে এটা অনেকেই হয়তো আশা করে নাই যে দে উইল প্লে দ্য ফাইনাল। সো
তাদের ব্যাটিং কিন্তু ওই স্ট্রেংথ নাই, অনলি দ্য বোলিং। বাট আপনি যদি অন দ্য আদার হ্যান্ড যদি আপনি দেখেন রাজশাহী, দে হ্যাভ গট আ ফুল ব্যালেন্স, আর দ্য ব্যাটিং তো ট্রেমেন্ডাস। তার আবার ওদের কাছে মানে দে হ্যাভ টু ভেরি টাইট বোলার্স, যারা ইকোনমিক্যালি যেমন লাস্ট ম্যাচও যেটা ফার্নান্ডো অ্যান্ড সাকলেন যেটা যে বোলিংটা করলো, তো সেরকম মানে ওই পেসের উপরে বোলিং করা, রান করা কিন্তু খুব কঠিন। আমাদের যে উইকেটগুলো নট ভেরি ফাস্ট আর নট ভেরি স্লো। ওই আরেকটা বিষয় স্যার, অনেকে কিন্তু আসলে মজা করে বলছে যখন চট্টগ্রাম ফাইনালে ওঠে যে কমিটির টিম বা বিসিবির টিম। আপনারা জানেন যে চট্টগ্রাম যখন টিম করে তখন যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল কিছু ইস্যুর কারণে তাদেরকে সরিয়ে বিসিবি টিমটাকে টেক ওভার করে এবং চট্টগ্রাম তখন আশা করা যাচ্ছিল যে চট্টগ্রাম খুব ভালো করবে না, কিন্তু বিসিবি টেক ওভার করার পরে চট্টগ্রাম দল দুর্দান্ত এবং ফাইনালে আসলো। এই যে কমিটির টিম যে বলছে যে আসলে কোনো সুযোগ সুবিধা পেয়েছে কিনা তারা বিসিবির থেকে? না, ইটস দ্য মোটিভেশন, বিকজ যে কোচেস যারা দে ডিড অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট, তারা দে ডিড আ ওয়ান্ডারফুল জব টু মোটিভেট দ্য প্লেয়ার্স, অ্যান্ড প্লেয়ার্স ওয়ার মোটিভেটেড। অ্যান্ড আপনি যদি দেখেন যে মাহাদি he played a very big role, and তাদের যে প্লেয়ার আছে, তো আপনি দেখেন নাইম শেখ কিন্তু এখনো কিন্তু ওরকম স্ট্রাইক করে নাই। সো বাট ইউ নেভার নো কি হবে। স্যার, আমাদের সঙ্গে মাঠ থেকে অর্থাৎ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত আছেন আল দায়ান, আমাদের রিপোর্টার এবং সহকর্মী। তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই এবং দেখে আসতে চাই যে সেখানে কি হচ্ছে। ওকে, সামনে কথা বলছিলাম আমরা বিপিএল নিয়ে। দর্শক আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হবেন আবরার আল দায়ান এবং শুভ দেবনাথ, তাদের সঙ্গে আমরা কথা বলবো বিপিএল এর আজকের ম্যাচ নিয়ে, যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং চট্টগ্রাম শেষ পর্যন্ত জিততে পারবে কিনা নাকি রাজশাহী জিতবে, সবকিছু মিলিয়ে আমরা কথা বলবো তাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আমরা তাদের সঙ্গে লাইভে যুক্ত হব। তার আগে আমি একটু জেনে আসতে চাই যে প্রেডিকশনটা কি। স্যার, প্রেডিকশনটা কি মনে হচ্ছে যে লাস্ট পর্যন্ত কি হবে? 60-40, 60 in favor of রাজশাহী। 40 রানে কিন্তু অলরেডি 2 উইকেট পড়ে গেছে। Still, cricket it's a game of 2-3 batsmen. Anyone can do. যদি anyone can come back. Anyone can come back. অন্যদিকে রাজশাহী, আপনার প্রত্যাশাটা কি থাকবে যে রাজশাহী যদি জেতে? কারণ রাজশাহী কিন্তু এর আগের বার রাজশাহীর হিস্ট্রি কিন্তু ভালো ছিল না। তারা যেভাবে বিপিএলে এসেছিল এবং তাদের কর্মকাণ্ড কিন্তু খুব ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ এবং বিসিবিও। তবে টিমটা যখন নতুন করে এবার রিফর্ম হইল তখন থেকে কিন্তু রাজশাহীর যে ব্যালেন্স টিম সেটা বোঝা গেল এবং রাজশাহীর টিমটা কিন্তু ধাপে ধাপে উঠে আসলো এবং কোয়ালিফায়ারে কিন্তু চট্টগ্রামের কাছে হারলো, তারপরে আবার ফাইট ব্যাক করে সিলেটের সঙ্গে জিতে ফাইনালে আসলো। সো এই যে তাদের প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? Yes, definitely, because রাজশাহী টিমের পিছনে হান্নান প্লেড আ বিগ রোল। সে যথেষ্ট কষ্ট করছে এটাতে। হি ডিড হিজ হোমওয়ার্ক, অ্যান্ড দি ম্যানেজমেন্ট আমি মনে করি দ্যাট দে আর ভেরি ইউনাইটেড। সো ইটস আ ডিফারেন্ট ম্যানেজমেন্ট, অ্যান্ড তাদের যেইভাবে তারা প্লেয়ার্সদের মোটিভেট করেছে, সো আই থিঙ্ক ইটস আ ডিফারেন্ট রাজশাহী। স্যার, আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা বলেছিলাম যে আমাদের সহকর্মী আবরার আল দায়ান, উনি বিসিবিতে আছেন এবং মিরপুরে আছেন। মিরপুরের থেকে বিপিএল এর ফাইনাল ম্যাচটা কভার করছেন। তার সঙ্গে আমরা একটু কথা বলে আসতে চাই। দায়ান, আজকের ম্যাচটা আসলে কেমন দেখছেন? ম্যাচের যে পারফরমেন্স এবং রাজশাহীর ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করলো এবং পারভেজ ইমনের সেঞ্চুরি, তারপরে চট্টগ্রাম 175 রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে রাজশাহীর বোলারদের তোপের মুখে, সবকিছু মিলিয়ে কেমন বুঝছেন কারা কাপ নিতে পারে? দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? ধন্যবাদ সুখন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা কিন্তু একটা ফাইনালের মতো ফাইনালি এই মুহূর্তে মিরপুরে দেখতে পাচ্ছি। আপনারা আমার পেছনে শুনতে পাচ্ছেন দর্শকদের গর্জন। প্রথম ইনিংসের চমৎকার ব্যাটিং হয়েছে তানজিদ তামিমের সেঞ্চুরিতে 174 রানের বিশাল সংগ্রহ করেছে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স। তাদের সেই 175 রানের টার্গেটে কিন্তু ব্যাট করতে নেমে অলরেডি 2টি উইকেট হারিয়েছে চট্টগ্রামের দলটি। এই মুহূর্তে আমরা যদি বলি দর্শকদের মধ্যে একটা চমৎকার উন্মাদনা আমরা দেখতে পেয়েছি। আমার সঙ্গে আমার সহকর্মী
শুভ দেবনাথ আছে, আমি তাকে অনুরোধ করব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা তার কাছ থেকে জানতে চাইবো, তিনিও সকাল দুপুর থেকেই মাঠে ছিলেন। শুভর কাছে জানতে চাইবো, এই যে মাঠে যে আমরা দেখলাম আজকে দর্শকদের মধ্যে কিন্তু চমৎকার উন্মাদনা দেখেছি, ওভারঅল টিকেট ইস্যু এগুলি সহ কেমন দেখছেন? বিপিএল কিন্তু আজকের ম্যাচটা যতদিন মনে থাকবে, তানজিদ তামিম ব্যাটিংয়ে ততদিনই মনে থাকবে। তামিমকে নিয়ে বারবারই আলোচনা হয়, বড় মঞ্চে তামিম পারফর্ম করতে পারে না, সেটা বিশ্বকাপ হোক, সেটা এশিয়া কাপ হোক। তবে তামিম এবার প্রমাণ করলেন যে তামিম বড় ম্যাচের প্লেয়ার, এবং তামিম কিন্তু বড় ম্যাচে কতটা পারফর্ম করতে পারে তিনি কিন্তু সেটি দেখিয়ে দিলেন। তার সঙ্গে কিন্তু চট্টগ্রাম দল যে এত দূর এসেছে, আমরা গতকাল টিম ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু অনেকটা সন্তুষ্টই বলতে হবে। কারণটা হচ্ছে যে এই দলটা সেইভাবে কোনো মেগা স্টার ছিল না, বিদেশিদের হাইপ ছিল না, তার সঙ্গে শরীফুল যেভাবে পারফর্ম করেছে, ক্যাপ্টেন্সি দেখিয়েছে, শেখ মাহেদি তার সঙ্গে কিন্তু কোটি টাকার প্লেয়ার, তিনিও কিন্তু ভালো করছে। নাইম শেখ সব কিছু মিলে ফাইনালে এসে, তবে এখন পর্যন্ত ম্যাচের কথা বলতে হয় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে আছে রাজশাহী, সেখানে কিছুটা পিছিয়ে চট্টগ্রাম। তবে যেহেতু ক্রিকেট গৌরবে অনিশ্চয়তা খেলা, দেখা যায় শেষ পর্যন্ত যদি ভালো ব্যাট করে চট্টগ্রাম দলের জয়ের সম্ভাবনা থাকে। এবং আপনার কাছেও একটা প্রশ্ন আমার জানার আছে, বিপিএল এর প্রথম ফাইনাল কাভার করার অভিজ্ঞতা হচ্ছে আপনার, এবং দর্শকদের হাইপ দেখছেন, দর্শকদের উন্মাদনা দেখছেন, সেটা আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ। আমি প্রথম ফাইনাল হিসাবে চমৎকারভাবে উপভোগ করছি, সেই সঙ্গে দর্শকদেরও হাইপও অনেক। ট্রফি নিয়ে যে একটা চমৎকার ওপেনিং করেছে বিসিবি, সেজন্য বিসিবিকে ধন্যবাদই দেওয়া যায়। আমার কাছে এই ছিল মিরপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আবরাল দায়ান এবং শুভ দেবনাথ, আপনাদের চমৎকার পরিবেশ দেখছিলাম, এবং আপনারা যে ম্যাচ দেখে খুব উৎসাহিত বা উচ্ছ্বসিত সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে। সবকিছু মিলিয়ে স্যার, আমরা দেখছিলাম মিরপুর থেকে যুক্ত হয়েছিল স্যার, আমরা যেটি নিয়ে বলছিলাম, আমরা বিপিএল সম্পর্কে বললাম। বিপিএল একটা মোটামুটি ভালো বিপিএল হয়েছে গত আসরের চেয়ে। আর একটা কথা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আসলে আমাদের ক্রিকেট ডিপ্লোমেসিটাকে ডেভেলপ করার জন্য কি করা দরকার, আপনার কি মনে হয়? ওয়েল, ক্রিকেট ডিপ্লোমেসি এই জায়গাটাতে আমাদের অনেক আগাতে হবে, বিকজ এটা আনএক্সপেক্টেড, এটা কিন্তু কল্পনার বাইরে যে এতগুলো ভোট আমাদের এগেনস্টে, ওয়ারেস আমরা কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু আইসিসি মানে টেস্টের ইসে পাইল, ইভেন টায়ার 2তেও কোনো নামাবার কিন্তু ওই সাহস করে নাই। and we performed, এটাও সত্যি কথা যে বাংলাদেশ কিন্তু এত অবস্ট্রাকলের ভিতরে, এত ইনফ্রাস্ট্রাকচারস এত কম থেকেও কিন্তু আমরা ঠিকই খেলেছি। অ্যান্ড ক্রিকেট বোর্ড হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল থিং, যেটা এজ গ্রুপটা যদি আপনি দেখেন ডাউন দ্য র্যাঙ্কস, আপনার যেটা জিম্বাবুয়ে পারে নাই, ওদের কিন্তু পাইপলাইনে প্লেয়ার নাই, কিন্তু বাংলাদেশ হ্যাজ গট দ্য স্ট্রং পাইপলাইন। আপনি দেখেন, আপনি চিন্তা করেন লাস্ট 2 ইয়ার্সের ভিতরে কতগুলো প্লেয়ার আসছে যেটা চিন্তার বাইরে ছিল। ইটস ইন দ্য পাইপলাইন। ইভেন 2018 ইসের পরে যখন শরীফুলেরা আসছে, আমি বললাম যে পাইপলাইনে স্ট্রং, হাসান মাহমুদ এরা আসতেছে, তখন পর্যন্ত তো কিছুই ছিল না। তখন পর্যন্ত কিছু ছিল না। আশা করি স্যার বাংলাদেশের ক্রিকেট যে অন্ধকারের মধ্যে আছে সেই অন্ধকার থেকে বের হয়ে আসবে, এবং আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব বিশ্বকাপের জন্য। সবকিছু মিলিয়ে আমাদের স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য আপনাকে স্যার ধন্যবাদ, এবং আশা করি সামনে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন। প্রতি সপ্তাহে আমরা পুরো সপ্তাহের খেলাধুলার খবর নিয়ে এবং সেটি নিয়ে আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আগামী সপ্তাহে আমরা আবার আসব নতুন কোনো টপিকস নিয়ে এবং নতুন কোনো অতিথির সাথে আলাপ করব সেসব বিষয় নিয়ে। ততদিন নিউজ 24-এর সাথেই থাকুন।